মুসলমানদের বন্ধু হিসেবে পাশে রাখতে ওবামার ঘোষণার একদিন পর তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি ট্রাম্পের, হোয়াইট হাউসের তীব্র নিন্দা। মুসলমান শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জঙ্গিবাদকে উস্কে দেবে, বক্তব্য জাতিসংঘের। অভিবাসী প্রবেশে ম্যাসেডোনীয় নিষেধাজ্ঞা বৈষম্যমূলক, বলছে অ্যামনেস্টি। তুরস্ককে তেল পাচারের রুট হিসেবে ব্যবহার করছে আইএস, অভিযোগ আবাদির। সিরীয় সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে পাক ভারত উপদেষ্টা পর্যায়ের বৈঠক নিয়ে উত্তপ্ত ভারতের রাজনৈতিক মহল। পাকিস্তান সফরে সুষমা স্বরাজ। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি তানজিম মুনিয়াত। যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর। হোয়াইট হাউস মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ওবামা সন্ত্রাস দমনে মুসলমানদের সাথে নিয়ে কাজ করার আহ্বান জানানোর পরদিন এমন উস্কানিমূলক বক্তব্য দিয়ে মার্কিন সমাজকে বিভক্ত করতে চাইছেন তিনি। এর আগে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সকল মসজিদ বন্ধ করে দেওয়ার দাবি জানান ট্রাম্প। এ বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে যুক্তরাষ্ট্রের মুসলিম নেতৃবৃন্দ ও জনগণের মধ্যেও। সোমবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখতে গিয়ে মুসলমানদের এক হাত নিলেন রিপাবলিকান দলের পক্ষে প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যের শুরুতেই তিনি যুক্তরাষ্ট্রে মুসলিম উগ্রবাদ ও জঙ্গিবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশের সব মসজিদ বন্ধ করে দেওয়ার দাবি জানান। ট্রাম্প বলেন, মুসলমানরা মার্কিনীদের ঘৃণা করে, যা এদেশের মানুষের জন্য হুমকি স্বরূপ। সাম্প্রতিক ক্যালিফোর্নিয়া হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, এই সন্ত্রাসী হামলার সঠিক কারণ বের না করা পর্যন্ত মুসলমানদের জন্য সীমান্ত বন্ধ রাখা উচিত। মুসলমানদের প্রবেশ বন্ধ না করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আইএস বা এ ধরনের উগ্রবাদীদের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে ব্যর্থ হব আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো আরেকটি ভয়াবহ জঙ্গি হামলার শিকার হতে চাই না। বিভিন্ন বিষয়ে নানা রকম উদ্ভট বক্তব্য দিয়ে এরই মধ্যে ব্যাপক সমালোচিত ট্রাম্প এই বক্তব্যের পরপরই নতুন করে তোপের মুখে পড়েন। মার্কিন মুসলিম নেতারা বলেন, ট্রাম্পের বক্তব্য মার্কিন উদারনীতি ও আদর্শের পরিপন্থী। যুক্তরাষ্ট্রে সম্প্রতি দানা বাঁধতে থাকা মুসলিম ভীতি দূর করতে মুসলিম নেতাদের একজোট হওয়ার আহ্বান জানান তারা। আমরা ট্রাম্পের বক্তব্যে মর্মাহত। তিনি শত বছরের মার্কিন আদর্শকে অপমান করেছেন। মুসলমানরা আমাদের সমাজের অংশ। তাদের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য নাৎসিবাদী আচরণের শামিল। ট্রাম্পের উদ্দেশ্যে আমার প্রশ্ন, আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি? যে সান বার্নার্ডিনো হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের মুসলমানদের নিয়ে বিতর্কের শুরু, সেই অঞ্চলের অমুসলিম জনগণও মনে করে ট্রাম্পের দাবি অযৌক্তিক। আমেরিকার সব মানুষের জন্য আমার মনে হয় না জঙ্গিদের ভয়ে আমাদের মূল আদর্শ থেকে সরে আসা উচিত। ইসলাম বা মুসলিম কোনো লেবেল লাগিয়ে এই সমাজকে বিভক্ত করার কোনো মানে হয় না। ট্রাম্প বরাবরই এ ধরনের আজগুবি কথা বলেন। এটা তার প্রচারণার একটা কৌশল মাত্র। ওবামা যা বলেছেন স্পষ্টই বোঝা যায় মার্কিন সমাজের ভালোর জন্য সেটাই যৌক্তিক। ট্রাম্পের বক্তব্যের কঠোর সমালোচনা এসেছে হোয়াইট হাউসের পক্ষ থেকেও। এই বক্তব্যকে মার্কিন নীতি ও জাতীয় নিরাপত্তা বিরোধী বলে সমালোচনা করেন হোয়াইট হাউস মুখপাত্র জশ আর্নেস্ট। ট্রাম্প মার্কিন ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। এদিকে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সরাসরি একমত পোষণ বা বিরোধিতা না করে রিপাবলিকান দলের আরেক মনোনয়ন প্রত্যাশী বেন কারসন বলেন, মার্কিনীদের নিরাপত্তার খাতিরেই ইরাক সিরিয়া থেকে আসা মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আরো কড়াকড়ি আরোপ করতে হবে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। বিভিন্ন দেশে মুসলিম শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হলে জঙ্গিবাদকে উস্কে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান অ্যান্তনিও গুতেরেস। এদিকে সিরিয়া, ইরান ও আফগানিস্তান ছাড়াও অন্যান্য দেশ থেকে আসা অভিবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের মেসিডোনীয় সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলছেন, অভিবাসী ও শরণার্থীদের আশ্রয় দেওয়ার ফলে উপকৃত হবে জার্মানি।
সিরিয়া, ইরান ও আফগানিস্তান ছাড়া অন্যান্য দেশ থেকে আসা অভিবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের কারণে গ্রিস মেসিডোনিয়া সীমান্তে আটকে পড়া অভিবাসীরা সোমবারও তাদের আটকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করে। তারা তাদের সাহায্য করার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের প্রতি আহ্বান জানিয়ে স্লোগান দেয়। আমি পরিবারের অমতে লুকিয়ে পড়াশোনা করেছি। আমি জার্মানি যেয়ে পড়াশোনা শেষ করতে চাই, কিন্তু আমি ফিরে গেলে তা আর সম্ভব হবে না। আমরা এখান থেকে ফিরে যাব না। আমরা ইউরোপে যাওয়ার জন্য 2 থেকে 3,000 ইউরো খরচ করেছি। তারা যদি আমাদের ঢুকতেই দেবে না, তাহলে আগেই তুরস্কে কিংবা গ্রিসে থামিয়ে দিত। দেশভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার সংস্থার পরিচালক সীমান্ত পরিদর্শন করে অভিবাসীদের জন্য পর্যাপ্ত ত্রাণ সরবরাহের উপরও জোর দেন। এখানে কয়েকটি দেশে শরণার্থীদের প্রবেশের সুযোগ দেয়া হচ্ছে। এর ফলে ইরান সহ অন্যান্য দেশ থেকে আসা শরণার্থীরা সীমান্তে আটকা পড়ছে এবং বৈষম্যের শিকার হচ্ছে। তাদের কি আন্তর্জাতিক নিরাপত্তা পাওয়ার অধিকার নেই? এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা হুঁশিয়ার করেছে যে বেছে বেছে মুসলমান শরণার্থীদের আটকে দিলে তা আইএসের মতো জঙ্গি গোষ্ঠীর প্রতি সহানুভূতি বাড়িয়ে দেবে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ শরণার্থী সংস্থার এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলা হয়। যখন কেউ বলে তারা সিরীয় শরণার্থীদের গ্রহণ করতে পারবে না কারণ তারা মুসলমান, তখন তা জঙ্গি গোষ্ঠীকে আরো তৎপর হতে উস্কানি দেয়। সীমান্ত বন্ধ করা এ সমস্যার সমাধান হতে পারে না। তবে ভিন্ন কথা বলেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বিশ্বযুদ্ধের পর জার্মানির আহ্বানে কয়েক লাখ বিদেশি শ্রমিক দেশটিতে এসেছিল। সে আহ্বানের 60তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মার্কেল বলেন, সেই সব অভিবাসী জার্মানির সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবারও তার ব্যতিক্রম হবে না। আপনারা এখানে পরিবার ছেড়ে এসেছেন। অনেক ত্যাগ স্বীকার করে আপনারা জার্মানির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সফলভাবে অবদান রেখে যাচ্ছেন। এদিকে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসা শরণার্থীদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ইতালীয় কোস্টগার্ড। গত 3 দিনে 31 দফা অভিযান পরিচালনার পর 4,600-র বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা। শিরিন আক্তার, সময় সংবাদ। আইএস জঙ্গিরা তুরস্ককে ইরাক ও সিরিয়া থেকে তেল চোরাচালানের প্রধান রুট হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। মসুলে তুর্কি সেনা মোতায়েন নিয়ে বাগদাদ আঙ্কারা উত্তেজনার মধ্যেই তুরস্কের বিরুদ্ধে আইএস বা দায়েশের অর্থ উপার্জনের সহযোগিতা করার এই অভিযোগ আনল ইরাক। তবে তুর্কি সেনা মোতায়েনের বিষয়ে ইরাকি প্রশাসন তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে বলে আশা প্রকাশ করেছে আঙ্কারা। এদিকে সিরিয়ায় সেনা ঘাঁটিতে হামলার জন্য আসাদ সরকারের পক্ষ থেকে মার্কিন জোটকে দায়ী করা হলেও যুক্তরাষ্ট্র এর জন্য রাশিয়াকে দায়ী করেছে। সোমবার সিরিয়ার দেইর এজ-জোর, আলেপ্পো ও দামেস্কে রুশ বিমান হামলার ভিডিও প্রকাশিত হয় অনলাইনে। এতে দেইর এজ-জোর প্রদেশের আবাসিক এলাকায় বহু ক্ষয়ক্ষতির দৃশ্য দেখানো হয়। রাশিয়া আইএস অবস্থানে বিমান হামলার দাবি করে আসলেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযোগ, প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতেই বিমান হামলা চালাচ্ছে মস্কো। এর মধ্যেই সিরিয়ার দেইর এজ-জোর প্রদেশে সরকারি বাহিনীর একটি ঘাঁটিতে বিমান হামলার জন্য দামেস্কের পক্ষ থেকে মার্কিন জোটকে দায়ী করা হলেও সেই অভিযোগ অস্বীকার করে ওই ঘটনার জন্য পাল্টা রাশিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। দেইর এজ-জোরে সেনাঘাঁটি লক্ষ্য করে কোনো অভিযান পরিচালনা করা হয়নি বলেও দাবি করেন পেন্টাগন মুখপাত্র জন কার্বি। এর আগে রোববারের বিমান হামলায় 3 সেনা সদস্য নিহত ও 13 জন আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে এ ধরনের হামলা রোধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে চিঠি পাঠায় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইরাকের মসুল থেকে তুর্কি সেনা প্রত্যাহারের বিষয়ে বাগদাদের পক্ষ থেকে 48 ঘন্টার আলটিমেটাম দেয়া হলেও তাদের সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে আঙ্কারা। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশ ইরাকি সেনাদের প্রশিক্ষণের জন্য সেনা পাঠিয়েছে। আমরাও তার ব্যতিক্রম কিছু করিনি। আশা করি দ্বিপাক্ষিক আলোচনার পর এ বিষয়ে ইরাক সরকার তাদের অবস্থান পরিবর্তন করবে। তবে তুরস্কের বিরুদ্ধে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ এনে তারা আইএসকে মদদ দিয়ে আসছে বলে দাবি করেছে বাগদাদ। দায়েশের অধিকাংশ তেলই অবৈধ উপায়ে তুরস্ক হয়ে পাচার হচ্ছে বলে এক জার্মান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দাবি করেন ইরাকি প্রধানমন্ত্রী। তুরস্কের উচিত ইরাকের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা। সে বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তারা সেই ওয়াদা ভঙ্গ করেছে। ইরাক ও সিরিয়া থেকে আইএস জঙ্গিরা যে পেট্রোল চোরাচালান করছে তা বন্ধে কোনো উদ্যোগ নেয়নি তুর্কি সরকার।
এ অবস্থায় ইরাক ও সিরিয়ায় তুরস্কের সামরিক হস্তক্ষেপের বিষয়ে আলোচনায় নিরাপত্তা পরিষদের 15 সদস্যের প্রতিনিধিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক আহ্বান করেছে রাশিয়া। মঙ্গলবারই এ বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে বলে জাতিসংঘের এক কূটনীতিকের বরাত দিয়ে জানায় প্রেস টিভি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আল হোল এলাকার কাছে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ আরও 7 জন। সোমবার যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। এদিকে এই ঘটনায় 3 জন সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সিরীয় সরকার। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেইর আল জোর প্রদেশে আইএসের নিয়ন্ত্রণাধীন একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়। একে জঘন্য আগ্রাসন বলেও অভিহিত করেছে দেশটি। সিরিয়ার সংকট সমাধানে সৌদি আরবের রিয়াদে আসাদ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে 3 দিনের এক সম্মেলন শুরু হয়েছে। বিরোধী দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর করে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টায় মঙ্গলবার এই বৈঠকের আয়োজনের কথা করা জানায় গণমাধ্যম। জানুয়ারিতে অস্ট্রিয়ার ভিয়েনায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বিদ্রোহীদের আনুষ্ঠানিক শান্তি আলোচনায় বসার আগেই রিয়াদের এই বৈঠক শুরু হলো। রিয়াদের 3 দিনের আলোচনায় কুর্দি বাহিনী ও সিরীয় সরকারের কোনো প্রতিনিধি অংশ নিচ্ছে না। আর তাই আলোচনা ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে এরই মধ্যে বিভিন্ন মহলে দেখা দিয়েছে সংশয়। প্রেসিডেন্ট আসাদের সমর্থনকারী দেশ ইরান রিয়াদের এই বৈঠকের বিষয়ে আপত্তি তুলে জানায়, এই বৈঠক ভিয়েনার শান্তি আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে। এদিকে কুর্দি বাহিনী সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে পৃথক বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছে গণমাধ্যম। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে আরো এক ফিলিস্তিনি যুবক নিহত। বেথেলহেমে শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ। রোববার ব্যাংককে অনুষ্ঠিত পাক ভারত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক নিয়ে উত্তপ্ত ভারতের রাজনৈতিক মহল। বৈঠক কেন গোপনে হলো সংসদে এর ব্যাখ্যা দাবি করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। এদিকে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আজ পাকিস্তান সফরে যাচ্ছেন। পাকিস্তান থেকে ফিরেই তিনি সংসদে সব প্রশ্নের উত্তর দেবেন বলে খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যমগুলো। দিনের বৈঠকের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে ভারতের রাজ্যসভা অধিবেশন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারত পাকিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক কেন গোপনে অনুষ্ঠিত হলো এ প্রশ্ন তোলেন প্রধান বিরোধী দল কংগ্রেস সহ বিরোধী সদস্যরা। একে দেশের সাথে মোদী সরকারের বেইমানি বলে উল্লেখ করেন কংগ্রেস সাংসদরা। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করা হয়। আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক নিয়ে। আমরা শুধু জানতে চাই পার্লামেন্টকে কেন জানানো হলো না বিষয়টি। প্রধানমন্ত্রীর কি উচিত ছিল না জানানো? তবে সরকার দলীয় সাংসদ মুখতার আব্বাস নাকভি বলেন, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তান সফর থেকে ফিরে বৈঠকের বিষয়ে ব্যাখ্যা দেবেন। আনন্দ শর্মাকে আমি বলতে চাই, দেশের জন্য যা ভালো তা আমাদের সবার জন্য ভালো। আপনি যে প্রশ্ন করেছেন তার সব উত্তর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামী 10 তারিখ সংসদে এসে দেবেন। দুদিনের সফরে মঙ্গলবারই পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বুধবার ইসলামাবাদে আফগানিস্তান বিষয়ক আলোচনায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। এছাড়াও সুষমা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। গত 3 বছরের মধ্যে কোনো ভারতীয় শীর্ষ কূটনীতিকের এই প্রথম সফরকে দুদেশের মধ্যে বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে এটি শুভ সূচনা বলে মনে করি আমি। কাশ্মীর ইস্যুতে এ পর্যন্ত 3 বার পূর্ণাঙ্গ যুদ্ধ হয়েছে পাকিস্তান ও ভারতের মধ্যে। দুই দেশের সীমান্ত নিয়ে উত্তেজনা লেগেই থাকে। এ পরিস্থিতি না বদলালে দুদেশের সম্পর্ক উন্নয়নে রাজনীতিবিদরা চেষ্টা না করলে শান্তি আসবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বিরোধী দলীয় রাজনীতিবিদ ইমরান খান। একমাত্র শান্তি ও দুদেশের মধ্যে বাণিজ্যই পারবে দক্ষিণ এশিয়ার দারিদ্র্য দূর করতে, এমন মন্তব্য করেন সাবেক এই ক্রিকেটার। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, বেথেলহেমের দেহেইশে শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনা অভিযানের সময় ফিলিস্তিনিদের সাথে তাদের সংঘর্ষ বাধে। এ সময় 19 বছর বয়সী মালিক শাহিন নামের এক ফিলিস্তিনি যুবক নিহত হয়। গত 2 মাস ধরে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সাথে সাধারণ ফিলিস্তিনি নাগরিকদের সংঘর্ষ হচ্ছে।
এ সময় শতাধিক ফিলিস্তিনি ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারিয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোসি কোহেনকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। গত 2 বছর ধরে নেতানিয়াহু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন কোহেন। 2010 সালে যোগদান করা তামির পর্টোর স্থলাভিষিক্ত হবেন কোহেন। এই প্রতিষ্ঠানটির প্রধানকেই শুধু আইন অনুযায়ী নিয়োগ দেওয়া হয়। 1980 সালের শুরুর দিকে মোসাদের একজন সদস্য হিসেবেও কাজ করেছিলেন জোসি কোহেন। בייחוד מול מדינות שאין לנו קשרים רשמיים איתן. ইরানে সোয়াইন ফ্লু ভাইরাসে গত 3 সপ্তাহে 33 জনের মৃত্যু হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ কারমানে 28 জন এবং বালুচিস্তানে 5 জনের মৃত্যু হয়েছে। সোয়াইন ফ্লু ভাইরাস এর মধ্যে তেহরান সহ আরও 7টি রাজ্যে ছড়িয়ে পড়েছে। এই রাজ্যগুলোতে ভাইরাসটি আরও বেশি সংখ্যক মানুষকে আক্রান্ত করছে। ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে বন্যার কারণে 1 সপ্তাহ বন্ধ থাকার পর আংশিকভাবে চালু হয়েছে বিমান চলাচল। বন্যায় চেন্নাই বিমানবন্দরের বেশ কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত ও পানি জমে যাওয়ায় বিমান উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বন্যার পানি নেমে গেলেও এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন অনেক বাসিন্দা। এনডিটিভি জানায়, ক্ষতিগ্রস্ত 10,000 মানুষকে খাবার ও ওষুধ সরবরাহ করা হয়। তামিলনাড়ুতে গেল 100 বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য $150 মিলিয়ন ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে ট্রেন এবং গাড়ির সংঘর্ষে 4 শিশুসহ 13 জনের মৃত্যু হয়েছে। পুলিশ এবং রেলওয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার ঝাড়খণ্ডের রামগড় জেলায় একটি রেল ক্রসিংয়ে একটি গাড়ির সাথে ভোপাল হাওড়া এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। গাড়িটি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সম্পূর্ণ গুড়িয়ে যায়। এতে গাড়িতে থাকা সব যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতের মুম্বাইয়ের দামনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে 2 জন, আহত হয়েছে আরও 6 জন। অগ্নিকাণ্ডে অন্তত 1000 ঘরবাড়ি পুড়ে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সোমবার দুপুরে বস্তি এলাকার এক গুদামে অবৈধভাবে মজুদ রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কাজ করছে। অপ্রশস্ত রাস্তা আর অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় ঘনবসতিপূর্ণ এই বস্তির আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, বেইজিং এর বাতাসে ধোঁয়াশার পরিমাণ আশঙ্কাজনক মাত্রায় বেড়ে যাওয়ায় রেড অ্যালার্ট জারি। খোলা জায়গায় চলা নির্মাণ কাজ স্থগিত রাখার নির্দেশ। গেল 11 মাসে 9,65,000 শরণার্থী ও আশ্রয় প্রার্থীর নিবন্ধন সম্পন্ন করেছে জার্মানি। বছরের শেষ নাগাদ এই সংখ্যা 10 লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও গেল আগস্টে দেয়া এক ঘোষণায় 8 লাখ শরণার্থীকে নিবন্ধনের কথা জানিয়েছিলেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তীব্র ঠান্ডা ও বিরূপ আবহাওয়া সত্ত্বেও গেল নভেম্বর মাসে 2 লাখেরও বেশি শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী প্রবেশ করে দেশটিতে। সর্বাধিক সংখ্যক শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীকে আশ্রয় দিয়েছে জার্মানি, যা দেশটির মোট জনসংখ্যার 1 ভাগেরও বেশি। আগামী 2016 সালের জন্য মানবিক সহায়তা কার্যক্রমের রেকর্ড পরিমাণ $20.1 বিলিয়ন তহবিল চেয়েছে জাতিসংঘ। যদিও 1 দশক আগেও এ ধরনের তহবিলে জাতিসংঘের আবেদন ছিল মাত্র $4.7 বিলিয়ন। এই বিপুল অর্থের 2/5 সিরীয় যুদ্ধে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে বলে জানান জাতিসংঘ ত্রাণ বিষয়ক প্রধান স্টিফেন ওব্রাইন। এই দেশটির প্রায় 9 কোটি মানুষের জন্য জরুরি সহায়তা প্রয়োজন বলেও জানান স্টিফেন।
এছাড়া দক্ষিণ সুদান, ইরাক, ইয়েমেনের চলমান সহিংসতার শিকার মানুষের খাবার ও শিক্ষা সহ মানবিক সাহায্যের জন্য বিপুল অর্থ দরকার। আর এতে দাতা দেশগুলোর কাছে স্বল্পতম সময়ে অর্থ ছাড়ের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ভেনেজুয়েলার সাধারণ নির্বাচনে বিজয় লাভের পর জাতীয় ঐক্যের ডাক দিলেন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেস। এদিকে নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল ইউনাইটেড সোশ্যাল পার্টি নেতা ও বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটি গেল ১.৫ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে সমাজতন্ত্রী দলটি। সোমবারের নির্বাচনে প্রাথমিক ফলাফলে ৯৯টি আসনে জয় পায় ডেমোক্রেটিক ইউনিটি নামের ডানপন্থী দলটি। মাত্র ৪৬টি আসন লাভে সমর্থ হয় ক্ষমতাসীনরা। ফল ঘোষণার পরপরই রাজধানীতে উল্লাস করতে দেখা যায় ডেমোক্রেটিক ইউনিটির সমর্থকদের। ১৯৯৯ সালে সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় ক্ষমতায় বসেন হুগো চ্যাভেজ। এরপর এবারই প্রথম দেশটিতে সমাজতান্ত্রিকদের ক্ষমতায় অবসান ঘটে। ব্রিটেনে ঘূর্ণিঝড় ডেজমন্ডের প্রভাবে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকার শিক্ষা কার্যক্রম, চিকিৎসা সেবা ও যোগাযোগ ব্যবস্থা। এই ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় পরবর্তী বন্যা পরিস্থিতির মধ্যে ক্যামব্রিয়া এলাকার অন্তত ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎহীন আছে ২৫০০-এরও বেশি বাসিন্দা। এ অবস্থায় পানিবন্দী মানুষের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কামব্রিম ছাড়াও পানিবন্দী রয়েছে যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ড, নর্থ ওয়েলস ও স্কটল্যান্ডের কয়েকটি এলাকার অধিবাসী। এর আগে এসব এলাকায় বন্যা দেখা দেওয়ার সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মেক্সিকোতে নিখোঁজ ৪৩ জন শিক্ষার্থী পুড়ে মারা গেছে এমন দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক কমিশনের একটি তদন্তকারী দল। তাদের মতে স্যাটেলাইটের ছবিতেও আগুনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সোমবার এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক তদন্তকারী দলটির সদস্যরা এসব কথা জানান। গত বছরের ২৬ সেপ্টেম্বর রাতে মেক্সিকোর কোকুলা থেকে ৪৩ জন শিক্ষার্থী নিখোঁজ হয়। এদিকে গত মাসে সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিখোঁজ হওয়ার রাতে শিক্ষার্থীদের কয়েকজনকে পুলিশ আটক করে। পরে তাদের একটি চোরাচালানকারী দলের কাছে হস্তান্তর করা হয়। তদন্তকারী দলের সদস্যরা জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলতে চান তারা। হাঙ্গেরির বুদাপেস্টে জরুরি অবতরণ করেছে জার্মান এয়ারলাইন্স কন্ডোরের একটি বিমান। টেলিফোনে বোমা হামলার হুমকি পাওয়ার পর বার্লিন থেকে মিশরগামী ফ্লাইটটি জরুরি অবতরণ করে। ৩৩ জন আরোহী ও ৭ জন ক্রু সহ A321 এয়ারবাসটি স্থানীয় সময় পৌনে ১১টায় বুদাপেস্টে নিরাপদে অবতরণ করে বলে জানায় সংস্থাটি। এর আগে ৩১ অক্টোবর একটি রাশিয়ান A321 এয়ারবাস মিশরের সিনাই উপত্যকায় বোমা হামলায় বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ২২৪ জনের সবাই নিহত হয়। ফ্রান্সের একটি যাত্রীবাহী বিমান যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে প্যারিস যাওয়ার পথে বোমা হামলার হুমকির পর কানাডার মন্ট্রিলে ট্রুইডেই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান যাত্রী বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বিমানটি ছাড়ার ৫ ঘন্টা পর বিমানের পাইলট যাত্রীদের জানায় যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটি জরুরি অবতরণ করানো হবে। দমকল বাহিনীর ১৫টি এবং নিরাপত্তা বাহিনীর গাড়ি বিমানের অবতরণ স্থলে পৌঁছায়। এয়ার ফ্রান্সে AF83 বিমানটি ২৩১ জন যাত্রী এবং ১৫ জন ক্রু ছিল। রাশিয়ার রাজধানী মস্কোর একটি বাস স্টেশনের কাছে বোমা বিস্ফোরণে ৪ জন আহত হয়েছে। মস্কোর চিস্তি প্রতি এলাকায় পোখরোভকো শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, চলন্ত কোনো বাস থেকে ঘরে তৈরি বোমাটি বাস স্টেশনে দাঁড়িয়ে লোকজনকে লক্ষ্য করে ছোড়া হয়। এ ঘটনায় ২ নারী সহ ৪ জন আহত হয়েছে। কারো পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা না হলেও এর তদন্ত চলছে। পুলিশ এই বোমা বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে।
আল জাজিরার একজন চিত্র সাংবাদিক সিরিয়ার হোমস শহরে গোলার আঘাতে আহত হওয়ার পর সোমবার মারা গেছেন। জাকারিয়া ইব্রাহিম নামের এই সাংবাদিক বুধবার বিদ্রোহীদের ওপর সিরীয় বাহিনীর বোমা ফেলার দৃশ্য ধারণ করতে গিয়ে তার মাথায় আঘাত লাগে। স্থানীয় সাংবাদিক জালাল আবু সুলাইমানের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সিরীয় বাহিনী বোমা ফেলার আগে হোমস প্রদেশের টেলডো এলাকায় যুদ্ধবিরতির খবর তৈরি করতেই সেখানে যান সংবাদকর্মীরা। জাকারিয়া ইব্রাহিম 1 বছর ধরে আল জাজিরায় হয়ে প্রদেশটিতে কাজ করছিলেন। 2011 সালের মার্চ থেকে চলমান সিরিয়ার গৃহযুদ্ধে 2.5 লাখেরও বেশি প্রাণহানি ঘটেছে। এর মধ্যে আল জাজিরার বেশ কয়েকজন সাংবাদিকও রয়েছেন। عناصر الدفاع الوطني ما يزالون مصممين على التثبيت والتقدم وصولا إلى ريف إدلب الجنوبي رغم পশ্চিম আফ্রিকার দেশগুলোয় সেনা অভিযানে উদ্ধার হওয়া 900 জনের মধ্যে নাইজেরীয় অপহৃত স্কুল ছাত্রীদের কেউ নেই। সোমবার ক্যামেরুনের পক্ষ থেকে এই কথা জানানো হয়। দেশটির সেনাবাহিনী জানায়, তাদের উদ্ধার করার সময় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের অন্তত 100 সদস্য নিহত হয়। গত বছর এপ্রিলে নাইজেরিয়ার অন্তত 200 স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সদস্যরা। এছাড়া সম্প্রতি সময়ে ক্যামেরুনে বোকো হারামের নারী সদস্যদের আত্মঘাতী বোমা হামলাকারীদের তৎপরতা বেড়ে গেছে। তবে দেশটির সরকার বলছে, ক্যামেরুনে বোকো হারাম কোনো হামলা চালাতে পারছে না। ইউক্রেনকে দুর্নীতি ও অপরাধীকে শাস্তি না দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার তিনি কিয়েভের দেশটির প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিউকের সঙ্গে বৈঠকে এই কথা বলেন। অর্থনীতি পুনর্গঠনে দেশটিকে আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে 190 মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করেন। নতুন এই ঘোষণা সহ মার্কিন সরকার কিয়েভে অর্থনীতির পুনরুদ্ধার এবং এ পর্যন্ত 760 মিলিয়ন ডলার সহায়তা দিল। এছাড়া মার্কিনপন্থী সরকার ক্ষমতায় আসার পর গত 1 বছরে কিয়েভের সঙ্গে $1 বিলিয়ন ডলারের 2টি ঋণ চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের এই পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম। প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে $37.65। এবার জ্বালানি তেলের দাম কমল 5.8%। এ দাম 2009 সালের পর সর্বনিম্ন। অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $40.73। জ্বালানি তেলের অস্বাভাবিক দরপতনের পরও উত্তোলন কমাতে বারবারই অসম্মতি জানাচ্ছে জ্বালানি তেল উত্তোলন ও রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। বর্তমানে এই দেশগুলো থেকে দৈনিক 3.15 কোটি ব্যারেল জ্বালানি তেল উত্তোলন হয়। But a dispute over ownership rights has kept that supply off the market for the time being. পাউন্ডের দর শক্তিশালী হওয়ায় ক্রিসমাস ট্রির দাম কমেছে ব্রিটেনের খুচরা বাজারে। দেশটিতে ক্রিসমাস ট্রি আসছে ডেনমার্ক ও নরওয়ে থেকে। আর এই দেশ দুটির মুদ্রা তুলনায় পাউন্ডের দর শক্তিশালী হওয়ায় এবার ব্রিটেনের বাজারে দাম কমেছে ক্রিসমাস ট্রি। গেলবারের তুলনায় চলতি বছরে এই গাছের প্রায় 13% দাম কমেছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। শুধু ডেনমার্ক থেকেই প্রতি বছরে প্রায় 16 লাখ পিস ক্রিসমাস ট্রি আসে যুক্তরাজ্যের বাজারে। ডেনমার্কে 80% ক্রিসমাস ট্রি বিক্রি হয় যুক্তরাজ্যের বাজারে। বড়দিনকে ঘিরে ডেনমার্ক, কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে প্রায় প্রতি বছর প্রায় $400 কোটি ক্রিসমাস ট্রি বিক্রি হয় বিশ্বের বিভিন্ন দেশে। অভিনেত্রী ও প্রাণী অধিকার সংরক্ষণ কর্মী পামেলা অ্যান্ডারসন রাশিয়ার রাজধানী মস্কোতে প্রাণী সংরক্ষণে প্রচারণা চালিয়েছেন। সোমবার তিনি রুশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ক্রেমলিনে এ বিষয়ে বৈঠক করেন। পামেলা ক্রেমলিনের কর্মকর্তা সের্গেই ইভানোভের সঙ্গে বৈঠকে সমুদ্রে কুমির, ডলফিন ও শুশুক নিধনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পরে সংবাদ সম্মেলনে এসবের পাশাপাশি বন্য প্রাণী বাঁচিয়ে রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উলের পোশাক আপনাকে যথেষ্ট মোটা দেখাবে। এছাড়া উলের পোশাক পরা কিংবা চামড়ার ব্যাগ ব্যবহার করা কারো সঙ্গে ছবি তুলবেন না বলেও জানান এই অভিনেত্রী। I believe that Russia has the courage and the imagination to implement effective conservation strategies and that Russia as a nation can... ভারতের পশ্চিমাঞ্চলের গুজরাটে এক গণবিয়ের আয়োজন করা হয়েছে।
আয়োজনে পিতৃহীন ও দরিদ্র পরিবারের অন্তত 151 জন মেয়ের বিয়ে দেয়া হয়। মহৎ এই আয়োজনের উদ্যোক্তা গুজরাটের সুরাট শহরের হীরা ব্যবসায়ী মহেশ সবানি। শুধু বিয়ের আয়োজনই নয়, নতুন দম্পতিকে গয়না এবং ঘরের অন্যান্য জিনিসপত্র উপহার হিসেবেও দিয়েছেন তিনি। 2008 সাল থেকে এ ধরনের গণবিয়ের আয়োজন করে আসছেন। 3 দিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে নবদম্পতিকে আশীর্বাদ করতে যোগ দেয় কয়েক হাজার অতিথি। যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাতে বন্যা সৃষ্টি হয়েছে। সোমবার সৃষ্ট এই বন্যায় বেশিরভাগ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কয়েকটি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। আবহাওয়াবিদরা জানিয়েছে পুরো সপ্তাহব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। চীনের রাজধানী বেইজিং এর বাতাসে ধোঁয়াশার পরিমাণ আশঙ্কাজনক মাত্রায় বেড়ে যাওয়ায় প্রথমবারের মতো রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। এই অবস্থায় আগামী কয়েকদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আহ্বানের পাশাপাশি খোলা জায়গায় চলা নির্মাণ কাজও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুর 12টার এই দৃশ্য দেখে মনে হবে পুরো বেইজিং ও আশপাশের এলাকাগুলোতে যেন সন্ধ্যা নেমেছে। প্রচন্ড ধোঁয়া ও কুয়াশায় মাত্র 200 মিটার দূরেও কিছুই দেখা যাচ্ছিল না। এই অবস্থায় মাস্ক পরে বাইরে বের হয়েছেন কর্মজীবী মানুষ। ধোঁয়ার মাত্রা বাড়ার আশঙ্কায় আগামী কয়েকদিনের কথা ভেবে বেশ চিন্তিত তারা। খুব কাছে হওয়ায় প্রতিদিন আমি বাসা থেকে হেঁটেই অফিসে যাই, কিন্তু আগামী 2-3 দিন ধোঁয়াশা আরো বাড়লে আমাকে গাড়ি নিয়ে বের হতে হবে। এতে আমার খুবই সমস্যা হবে। এই অবস্থায় শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও ছিল শিক্ষার্থী শূন্য। প্রথমবারের মতো এমন ঘটনায় শহরের স্কুলগুলো বন্ধ করা হলো। আমাদের স্কুলে শিক্ষার্থীরা চাইলে আসতে পারে, তবে ব্যাপারটি নির্ভর করছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপর। বেইজিং এর এয়ার পলিউশন মনিটর প্রোগ্রামের তথ্যের ভিত্তিতে রয়টার্স জানায়, সোমবার সকালে সেখানে পরিবেশের জন্য বিষাক্ত উপাদানের মাত্রা ছিল প্রতি ঘনমিটারে 256 মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত গ্রহণযোগ্য মাত্রার 10 গুণেরও বেশি। কয়লা ভিত্তিক কারখানার ধোঁয়া, উত্তাপ ও নির্মাণ কাজের ধুলোবালির সঙ্গে বাতাসে আর্দ্রতা বৃদ্ধির কারণে বেইজিং এ এমন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য মতে রেড অ্যালার্ট চীনে বায়ু দূষণের সর্বোচ্চ সতর্কতা। বেইজিং এ এর আগে এই মাত্রার সতর্কতা কখনো জারি করা হয়নি। গেল কয়েকদিন থেকে শহরটিতে দ্বিতীয় মাত্রার সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি করা ছিল। এর আগে 2013 সালে দেশটির নানজিং শহরে রেড অ্যালার্ট জারি করেছিল কর্তৃপক্ষ। 2,25,00,000 জনসংখ্যার বেইজিং এ আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মুসলমানদের বন্ধু হিসেবে পাশে রাখতে ওবামার ঘোষণার একদিন পর তাদের যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি ট্রাম্পের, হোয়াইট হাউসের তীব্র নিন্দা। মুসলমান শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জঙ্গিবাদকে উস্কে দেবে বক্তব্য জাতিসংঘের। অভিবাসী প্রবেশে মেসিডোনীয় নিষেধাজ্ঞা বৈষম্যমূলক বলছে অ্যামনেস্টি। তুরস্ককে তেল পাচারের রুট হিসেবে ব্যবহার করছে আইএস, অভিযোগ আবাদির। সিরীয় সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে পাক ভারত উপদেষ্টা পর্যায়ের বৈঠক নিয়ে উত্তপ্ত ভারতের রাজনৈতিক মহল। পাকিস্তান সফরে সুষমা স্বরাজ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।